গন্ডগোল। শীর্ষেন্দু মুখোপাধ্যায়। রামি কেমন মেয়ে তাও কুমুদ জানে না, অথচ রামি একরকম তার বিয়ে করা বউ। খবর যা পাচ্ছে কুমুদ তা মোটেই ভালো নয়। রামির নাকি বিয়ে। গন্ডগোল মানেই হলো কুমুদ। তার গোটা জীবনটাই নানা গন্ডগোল, গুবলেট আর কেলোর একটা যোগফল। বাপের দুটো বউ আর 13টা ছেলে মেয়ে, তার ওপর বাপটা রগচটা, দুই মায়ের উত্তম কুস্তম ঝগড়া, সব মিলিয়ে নরক গুলজার। 13টা ছেলে মেয়ে যে যার মতো সন্ডা গুন্ডা বাদর গরু তৈরি হচ্ছে। কুমুদ ছিল তার মধ্যে আরও সরেস। মাস্টাররা মারতো, বাপ পেটাতো, মা ঠ্যাঙাতো, দাদা দিদিরাও উত্তম মধ্যম দিত। উত্তম মধ্যম দিতে কসুর করতো না। যাত্রা দলে নাম লেখাতে গিয়েছিল বলে অবশেষে ঠিক 14 বছর বয়সে কুমুদকে তার বাপ জুতো পেটা করে বাড়ির বার করলো। দেখলো কাজটা ঠিকই হয়েছিল, বাপের তেমন দোষ দেওয়া যায় না। 14 বছর বয়সে আরও অনেক গুণ দেখা দিয়েছিল তার। বিড়ি খাওয়া, গাঁজা টানা, হাড়িয়া পচাও বেশ চলে যেত। নষ্ট হওয়ার পথে 14 বছর বয়সটা খুবই কাঁচা ছিল। তাছাড়া ভেবে দেখলে 13টা ছেলে মেয়ের মধ্যে একাধটা কমে গেলে বাপের তেমন ক্ষতিও ছিল না। কে কার কড়ি ধারে। কুমুদ জুতো পেটা খেয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে পড়ল তখন চারিদিকে উদম উধাও পৃথিবী। যেদিকে খুশি যাও, যা খুশি করো, কিছু বলার নেই কারো। 14 বছর বয়সে সে এক ভারী মজার ব্যাপার। প্রথম রাতটা জল খেয়ে গাছতলায় কাটিয়ে দিল কুমুদ। বেশ লাগলো, একটু খিদে পাই, এই যা মুশকিল। কুমুদ 4-5 গা তফাতে গিয়ে এক বাড়িতে চাকরের কাজ নিল। ঠিক 3 দিন বাদে ফাঁক বুঝে গিন্নিমার সোনার বালাটা হাতিয়ে কেটে পড়ল। মতি শাকরা খুব ঠকিয়েছিল, মাত্র 150 টাকা, তাও মেলা ঝোলাঝুলির পর দিয়েছিল। ধড়িবাজ লোক বালাটা হাতে নিয়ে তার দিকে এক ঝলক তাকিয়ে বলল, এ তো চুরির মাল বাপু, ধরা পড়লে তোমারও হেনস্থা আমারও হেনস্থা। 150 টাকায় কয়েকটা দিন একেবারে রাজার হালে কেটে গেল কুমুদের। তারপর সেও আরও তফাত হতে লাগলো। 10-20 গা আর দুটো গঞ্জ ছেড়ে ফুলপুরে বাসা গাড়ল। তুচ্ছ কাজ, একটা পুরনো কালী মন্দির ঝাটপাট দেওয়া আর ধোয়া মোছার কাজ। মাইনে 5 টাকা আর 2 বেলা খাওয়া। এ কাজটা কুমুদের বেশ ভালোই লাগতো। খবরদারি করার লোক নেই, ছড়িদার নেই, খাটিনিও কিছু নয়। একদিন কালী মন্দিরে দুপুরবেলা এক ঝুল্লুস বাবাজি এসে হাজির। জটাজুট, দাড়ি আর ময়লা রক্তাম্বর, আর গায়ে যে বোটকা গন্ধ। বাবাজি নানা রকম হুঙ্কার ছেড়ে আর অংবং চিৎকার করে আশার জমাতে চেষ্টা করল। সুবিধে হলো না। তারপর কুমুদকে ধরে পড়ল। 2 টাকা যে সাপ ধরা শিখিয়ে দেব। 2 টাকার যখন মেলা দাম, কুমুদ রাজি হলো না। হতাশ হয়ে বাবাজি তখন নাট মণ্ডপে শুয়ে ফোঁস করে ঘুমোতে লাগলো। এমনই কপাল, ঠিক সেই সময় একটা গোখরো সাপ বেরোলো মন্দিরের দক্ষিণ কোণে। সাপ সাপ! বাবাজি চেঁচামেচিতে উঠে পড়ল। তারপর এলেম দেখালো বটে। সাপটা তবে নাট মন্দিরের নিচের ধাপে কিলবিল করে ঘাস জঙ্গলে পালাবার ফিকির খুঁজছিল। বাবাজি গিয়ে খপ করে লেজে ধরে সেটাকে তুলে ফেলল। অন্তত 2.5 হাতের পাকা গোখরো। বাবাজি সাপটাকে হাতে ঝুলিয়ে পাকা চোখে সর্বাঙ্গ দেখে নিয়ে বলল, গাভীন আছে, পেট ভরা ডিম। চিমটে দিয়ে 2টো বিষদাঁত উপড়ে সাপটাকে ফের ঘাস জঙ্গলে ছেড়ে দিয়ে কুমুদের দিকে চেয়ে বলল, সবকটা ডিম ফুটে যখন বাচ্চা বেরোবে তখন গরমের সময় ঘাসে পা দিতে পারবি না, ঠুকে দেবে। সাপের ভয় কুমুদের তেমন নাই, জন্ম অবধি সাপ খোপ নিয়েই বসবাস। তবে বাবাজি বেশ খপ করে সাপটাকে ধরে ফেললো, তাতে সে বুঝলো বাবাজি এলেমদার লোক। 2 টাকা কবুল করে সে বাবাজির কাছে সাপ ধরা শিখল 2 দিন ধরে। অবশ্য 2 টাকায় হলো না, গাজার পয়সা ভাতের ভাগও দিতে হলো। অভাবে পড়লে কুমুদ সাপ ধরে
বেচে দিয়ে আসতো গঞ্জে। বিষ আর চামড়া দুইয়ের কিছু দাম আছে, তবে তেমন কিছু নয়। বুড়ো পুরুতের মেয়ে পুতুলকে কুপ্রস্তাব দিয়েছিল বলে কি ঠ্যাঙানোই না ঠ্যাঙালে গায়ের মোড়ল মাতাব্বররা। হেনস্তার আর শেষ ছিল না। ভেবে দেখলে কুমুদ কাজটা খারাপই করেছিল। পুতুল বড় ভালো মেয়ে। ঠ্যাঙানিটা খেয়েছিল বিকেল বেলায়, মেরে গায়ের বাইরে একটা গাছতলায় টেনে ফেলে দিয়ে এসেছিল তাকে। জ্ঞান যখন ফিরল তখন অনেক রাত। গায়ে গতরে সাংঘাতিক ব্যথা, চোখেও ভালো দেখছে না। কিছুক্ষণ জিরিয়ে কুমুদ ফের গায়ে ঢুকলো। সোজা কালী মন্দিরে গিয়ে কালীর নথ আর দু চারটে বাসন নিয়ে চম্পট দিল। নথটা সোনার, জানা ছিল কুমুদের। এর পরের ঠ্যাকটা বেশ ভালোই জুটে গেল কুমুদের। মানুষের মেলায় একটা চপের দোকানে সে যখন জোগানের কাজ করে, সেদ্ধ আলু মাখে, নেড়ো বিস্কুট গুঁড়ো করে, উনুনে হাওয়া দেয়, খদ্দেরকে চপ কাটলেট পরিবেশন করে, পাতা ফেলে, মেলায় মেলায় ঘুরতে হয়। দোকানের মালিক তোক তেমন সুবিধের নয়, একটু খেকি গোছের। নানুরের মেলায় এক খদ্দের নতুন শালে চা টলকে পড়ায় মালিক উঠে এসে দু তিনটে থাপ্পড় কষালে, কিন্তু শালওয়ালা লোক ভালো। প্রথমে গালাগাল করলেও মারধর দেখে সেই এসে মেটালো। কুমুদের খুব দুঃখ হয়েছিল সেদিন। মালিক চড় থাপ্পড় দিয়েও ক্ষান্ত করেনি, জবাবও দিয়েছিল। মালিকের সন্দেহ ফাঁক পেলেই কুমুদ পয়সা সরায়। কদিন ধরেই তাড়াবো করছিল, তা মালিকের দোষ নেই, পয়সা কুমুদ সাথ বটে। দোকান থেকে বেরিয়ে ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছিল কুমুদ। হঠাৎ সেই শালওয়ালার সঙ্গে দেখা। এই যে খোকা, তোমাকে কি লোকটা তাড়িয়ে দিল? হ্যাঁ, আপনার জন্যই তো। চায়ের দাগ দুধ দিলেই উঠে যায়। ঝুটমুট আমার চাকরিটা খেলেন। শালওয়ালা ভারী অপ্রস্তুত, বলল, তা বটে, তাহলে কি করা? চলো আমার সঙ্গে। মানুষকে নিরাশ্রয় দেখলে আমার ভারী কষ্ট হয়। তা সেই শালওয়ালার বাড়িতে কয়েকদিন তোফা কাটলো কুমুদের। আসলে শালওয়ালার তিনকুলে কেউ নেই। হরিগঞ্জ গায়ে বেশ বড় বাড়ি, অবস্থাও ভালো। লোকটা স্কুলে মাস্টারি করে আর নানা বায়ু আর বাতিকে ভোগে। ঘন ঘন হোমিওপ্যাথি ঔষধ খায়। কোথায় পয়সা রাখে তা বিভাগ ভুলে যায়। দুটো চাকর আর একজন রান্নার লোক যে কেন লাগে কে জানে। সে বাড়িতে থেকে দু এক পয়সা আয় হতে লাগলো কুমুদের। খ্যাটের বন্দোবস্তও বেশ ভালো। আর দুটো চাকর, রান্নার লোক আর কুমুদ, চারজনে হাত লাগাতো। বেশ জমে গিয়েছিল চারজনে। শালওয়ালার নাম ছিল গিরিনবাবু। তা গিরিনবাবু একদিন তাকে ডেকে চুপি চুপি বলল, শোন কুমুদ, আমি ঠিক করেছি তোমাকে পুষ্যি নেব। উইল করে আমার বিষয় সম্পত্তি সব তোমাকেই দিয়ে যাব। এক জ্যোতিষী বলেছে আমার আয়ু আর বেশি দিন নয়। কুমুদের কাছে এ প্রস্তাব স্বপ্নের মতো। সে তক্ষুনি রাজি হয়ে গেল। তো এ পুষ্যি নেওয়াটা মুখে মুখেই হলো, কাগজপত্র কিছু লেখা থাকলো না। গিরিনবাবু মাথা পাগল লোক, তার খেয়ালও কম। কুমুদকে যে গিরিনবাবু পুষ্যি নিয়েছেন এ কথাটা কিন্তু তার দুই চাকর ভজা আর কানো বিশ্বাস করলো না। ঠাকুর নন্দলালও গায়ে মাখল না। অথচ এদের ব্যাপারে খবরদারি করতে না পারলে তার পুষ্যি হয়েই লাভটা কি? তবে গিরিনবাবুকে সে প্রকাশ্যে বেশ খোলা গলায় বাবা বলে ডাকতে শুরু করে দিল। গিরিনবাবুর হঠাৎ একদিন খেয়াল হলো কুমুদের বিয়ে দেওয়া দরকার। ব্যাস, সঙ্গে সঙ্গে তিনি পাত্রী খুঁজতে লোক লাগিয়ে দিলেন। রায়গঞ্জে পাত্রীর অভাব নেই। মেয়ের বাপেরা মুখিয়ে বসে আছে। নবীগঞ্জের পরেশ পালের মেয়ে রামীকে পছন্দ করে এলেন গিরিনবাবু। তারপর বেশ বাজনা টাজনা বাজিয়ে ফস করে বিয়েও হয়ে গেল। রামী তখন নিতান্তই বালিকা, 9-10 বছর বয়স। কথা ছিল বিয়ের পর বউ বাপের বাড়িতেই 2-4 বছর থাকবে। কিন্তু গোলমাল বাঁধল অন্য জায়গায়। বিয়ের পর পরেশ পালের জ্ঞানের চোখ খুলল। তার কাছে যে কুমুদ সজাত হলেও গিরিনবাবুর ছেলে নয়, পুষ্যি। তার উপর কুমুদের নানা কীর্তি কাহিনীও ততক্ষণে চাউর হয়ে গেছে। পরেশ পাল এসে একদিন খুব হাত পা নেড়ে গিরিনবাবুকে 5 কথা শুনিয়ে গেল। গিরিনবাবু সে অপমানের পর শয্যা নিলেন এবং 3 দিন বাদে একদিন সকালে দেখা গেল হোমের মধ্যে গিরিনবাবু ইহলোক ছেড়েছেন। তার 3 দিনের মধ্যে কোথা থেকে পিল পিল করে গিরিনবাবুর একগদা ভাইপো ভাইঝির আগমন ঘটল। তারা এসে বাড়িটারি দখল করে ফেললো আর ঘাড় ধরে কাজের লোকদের তাড়াতে লাগলো। কুমুদ বোঝানোর চেষ্টা করেছিল যে সে আগে কাজের লোক নয়। বাবা, সে হলো পুষ্যিপুত্তুর। এক কথায় তারা
এমন হেসে উঠল যে কহতব্য নয়। কুমুদ তবু গাঁই গুই করছিল। তখন গিরিনবাবুর ভাইপোরা ধরে খুব আড়ত দিল তাকে, তারপর জুতো পেটা করে তাড়ালো। অবশ্য শুধু হাতে বিদায় নেওয়ার পাত্র কুমুদ নয়, 200 টাকা আগেই সরিয়েছিল। যাওয়ার সময় 2-4খানা বাসন, একখানা অ্যালার্ম ঘড়ি, 3 জোড়া জুতো সরিয়ে নিল। কখনো কখনো আমাও যায়, ছালাও যায়। গিরিনবাবুর বাড়ি থেকে বেরিয়ে এসে নবাবগঞ্জের শ্বশুর বাড়িতেও একবার গিয়েছিল। পরেশ পাল তাকে বাড়ি থেকেই কুকুরের মতো দেখে দিয়ে দেয়। স্পষ্টই বলে দেয় যে মেয়ে তার কুমারই আছে, আবার বিয়ে দেব। কুমুদকে সে জামাই হিসেবে মানেন না। কুমুদ মাথা নেড়ে স্বীকার করে নিয়ে বলল, মানা উচিতও নয়। সুখের পর দুঃখটা বেশ গায়ে লাগে, কুমুদেরও লাগলো। গিরিনবাবুর বাড়িতে তোফা কয়েকদিন কাটানোর পর সে খিদের কষ্ট সহ্য হচ্ছিল না। কিন্তু গিরিনবাবুর মতো আর একজন মাথা পাগলা লোক না পাওয়া গেলে এসব সমস্যার সুরাধাও হয় না। কুমুদের ফেরেববাজি করে দিন কাটতে লাগলো। নোনাপুকুরের শ্মশানে একদল সন্ন্যাসী ডেরা গেড়েছিল। তারা সব হিমালয় থাকে, গঙ্গাসাগরে এসেছিল, ফিরে যাচ্ছে। তাদের কাছে জুড়িবুটি কিছু পাওয়া যায় কি না এই আশায় কুমুদ গিয়ে তাকে সঙ্গে ভিড়ল। গাঁজা সেজে দেওয়া, পা দাবানা সবাই করলো, কিন্তু বুঝলো না সাধুগুলো কোন গোছের, কিছু ভাঙতে চায় না। 2 দিন বাদে সাধুগুলো ডেরা গুটালো। আশায় আশায় তাদের সঙ্গ নিল কুমুদ। গায়ে ছাইটাই মেখে নিল। জটা হয়নি, তবে যথাসাধ্য ধুলোটুলো ঘষে মাথাটারও একটা ব্যবস্থা করে ফেলল। কমণ্ডল, শুল আরও কৌপনীয় ধারণ করে নিল। সাধু সাজলেও এদেশে কিছু রোজগার বাধা, তাকে তাড়ালো না সাধুরা। হাঁটতে হাঁটতে 2টো জায়গায় রাত কাটিয়ে পরদিন দুপুর নাগাদ যে গায়ে পৌঁছলো সেটা কপালগ্রামে নবীগঞ্জ, কুমুদের শ্বশুর বাড়ি। শ্মশানে সাধুরা ধুনি জ্বালিয়ে চায়ের জল চাপালো। কুমুদের ওপর হুকুম হলো দুধ জোগাড় করে আনতে। মনটা ভালো ছিল না কুমুদের। সাধু হয়ে হিমালয়ে চলে যেতে হচ্ছে। নিজের বাপ তাড়িয়ে দিয়েছে, পাতানো বাপ পটল তুলেছে, শ্বশুর বাপ মুখ দেখতেও নারাজ, ভরসা শুধু সাধু বাবা সকল। তারও বেশি ভরসা দিচ্ছে না বুড়ো সাধু বিবেচক। অনেকবার তাকে বলেছে পাহাড়ের শীতে বাঙালিদের আমাশা হয়, সে আমাশা ওষুধে সারে না, আর সেখানে শীতেও সাংঘাতিক, ডাল সেদ্ধ হয় না, কাঠ জোগাড় করতে দম বেরিয়ে যায়। শুনে ভয় খাচ্ছে কুমুদ। একটা লোক নিয়ে দুধ জোগাড় করতে বেরিয়ে শ্বশুরবাড়ির গাখানা ভালো করে শেষবারের মতো দেখে নিচ্ছিল সে। রামিকে তার ভালো মনে নেই। দেখ না করে 6-4 কেটে গেছে শুভদৃষ্টির পর। হ্যাজাকের আলোয় কচি মুখখানা দেখেছিল সেটা ভুলেই গেছে। এতদিনে তার ডাগরটি হওয়ার কথা, বিয়েও হয়ে গেছে বোধ হয় এতদিনে। এধার ওধার ঘুরল সে। চট করে শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হতে তেমন সাহস হলো না। সাধু সব দেখে সবাই তাকাচ্ছে, 2-1জন পেন্নামও করে ফেলল। গয়লা গাড়িতে পোটাক দুধ ভিক্ষেও পেয়ে গেল সে। ফেরার আগে শ্বশুর বাড়িটা একটু দেখে যেতে ইচ্ছে করছিল বড্ড। শেষ দেখা। ল্যাংটার নেই, বাটপাড়ের ভয়। ল্যাংটি পরে শ্বশুর বাড়ি যেতে একটু লজ্জা ভাব হচ্ছিল তার। হিমালয়ের কথা ভেবে সেটা ঝেড়ে ফেলল। সে যখন সাধুই হয়ে যাচ্ছে, আর আমার সাথে মৃত্যু যখন লেখায় আছে কপালে, তখন আর ভয়টা কিসের? শ্বশুর বাড়ির ঝুমকোলতায় ছাওয়া ফটকের বাইরে দাঁড়িয়ে এসে একখানা পেল্লায় হাঁক ছাড়ল, জয় শিব স্বাস্থ্য। কাজ হলো, একটা ঝি গোছের বয়স্কা মহিলা বেরিয়ে এসে ওম্মা গো বলে চেঁচিয়ে ভেতর বাড়ি পালিয়ে গেল। তারপর বেরিয়ে এলো পরেশ পাল নিজে। বুকটা একটু কেঁপে উঠল কুমুদের। এখানে সুবিধা হবে না বাবাজি, সরে পড়ো। কুমুদ কটমট করে তাকিয়ে বলল, পাপি পাপি। পরেশ পাল একটু ভেবাচাকা খেয়ে মিলিয়ে গেল, বলল, বাড়িতে অসুখ আছে বাবাজি, অসুখ থাকলে ভিক্ষে দিতে নেই। কুমুদ কিছুদিন যাত্রা করেছিল, রাবণ রাজার হাসিটা এবার হাসল সে, হা হা হা। তারপর বলল, মরবি, ঝাড়ে বংশে মরবি। এই বলে কিছু ফিরতেই পিছনে একটা নারী কণ্ঠের আর্তনাদ শুনতে পেল সে। দাঁড়াও বাবাজি, যেও না। কুমুদ ফিরে দেখল তার শাশুড়ি, বেশ টসকালো চেহারা, হাত জোড় করে বলল, বাড়িতে অশান্তি বাবা। আমার 15 বছরের মেয়েটা সদ্য বিধবা হয়ে শয্যা নিয়েছে। কুমুদ এমন হা হয়ে গেল যে বলার নয়। বিধবা মানে? সে জলজান্ত বেঁচে থাকতে রামী বিধবা হলো কোন সুবাদে? সে হুঙ্কার ছেড়ে বলল, বটে, তা কি করে টের পেলি যে তোর মেয়ে বিধবা? জামাইয়ের 2 বন্ধু ছিল, ভকু আর কালু, তারাই
কাল বলে গেল কিনা জামাই নাকি মরেছে, ডাক দেখি তোর মেয়েকে। এরকম তো হওয়ার কথা নয়, তোকে আনাই। বাবা বসো। শাশুড়ি গিয়ে রামীকে ধরে নিয়ে এলো। রামীর পরনে ধুতি, মুখখানা নামানো, চোখের কোলে অনেক কান্নার চিহ্ন। ভারী খুশি হয়ে পড়ল কুমুদ, আনন্দে ঠ্যাং নাচতে লাগলো সে। পরেশ পাল তাকে স্বীকার না করলে কি হবে, তার মরার খবরে মেয়ে তো বিধবা হলো, তবে হে হে তাহলে এখনও তার দাম আছে, সবাই তাকে ঝেড়ে ফেলে দেয়নি। আর রামীকে দেখেও ভারী খুশি লাগছিল তার, তেমন রূপসী কিছু নয় বটে, তবে বয়সের টানে চেহারাখানে দিব্যি হয়েছে, ছিপছিপে আটো গড়ন, মুখখানা ভারী মিষ্টি। পরেশ পাল অনেকক্ষণ ধরে চুপচাপ দেখছিল, লক্ষ্য করেনি কুমুদ। হঠাৎ চোখে চোখ পড়তেই চমকে উঠল, বলল, কল্যাণ হোক, আমি চলি। পরেশ যদি চিনতে পারে তাহলে হয়তো ব্যাপারটা কেচো যাবে। এরকমই থাক, সে বরং হিমালয়ে গিয়ে সত্যি মরাই মরবে। এটুকু তো জানা গেল যে তার অভাবে দুনিয়ায় অন্তত একজনও বিধবা হয়ে কান্নাকাটি করেছে। কুমুদ একটু জোরে হাঁটা দিয়েছিল, কিন্তু মাধবীলতার ফটক পেরিয়ে আমবাগানে পড়তেই পরেশ পাল ধরে ফেললো তাকে। এই যে বাবাজি! কুমুদ সহে বলল, কাকে বলছিস? তোমাকে হে চিনতে পেরেছি? চিনে আর লাভ নেই, আমি সাধু হয়ে হিমালয়ে চলে যাচ্ছি। পরেশ খপ করে হাতখানা চেপে ধরে বলল, ঘাট হয়েছে বাপু, ফিরে চলো। কুমুদ চোখ পাকিয়ে বলল, কোথায় ফিরে যাব? আমার কি যাওয়ার জায়গা আছে? পরেশ একটু থতমত খেয়ে বলল, এখন না হয় আমার বাড়িতেই চলো, পরে না হয়। পরে তো হিমালয়। না গো পরেশবাবু, সুবিধে হবে না, মেয়েকে তোমার বিধবা বলেই ধরে নাও। পায়ে ধরছি বাপু, আমি তোমার গুরুজন, তবু ধরছি। ব্যবস্থা কি হবে? ঘর জামাই রাখবো বটে, শেষে ঘর জামাইকে চাকর মুনিশের অধম করে খাটাবে না তো? গরু চড়ানো, গোয়াল পরিষ্কার করা, খড় কাটা, মাঠের কাজ সেসব। আরে না না, ভেবেই রেখেছি তুমি হবে আমার ধান কলের ম্যানেজার, চলো। কুমুদের হঠাৎ ভারী লজ্জা করলো, বলল, নেংটি পরে যাব? পরেশ ধমক দিয়ে বলল, এতক্ষণ তো দিব্যি ছিলে, নাও বরং আমার আলোয়াখানা একটু ঝুল রেখে জড়িয়ে নাও, লোক পাঠিয়ে ধুতি জামা সব আনাচ্ছি।